নমস্কার। দিন কয়েক বিশ্রামের পর আবার ফিরে এলাম। তানাশাহি নেই চলেগি আলেখ্যে। এর প্রেক্ষাপট অর্থাৎ এমার্জেন্সির প্রেক্ষাপট খুব সংক্ষেপে আমি আপনাদের এর আগে প্রায় 14-15টা এপিসোডে বিশ্লেষণ করেছি। এবার আমি ধীরে ধীরে এমার্জেন্সি হওয়ার পরে দেশের কি হাল হয়েছিল তাতে প্রবেশ করব, কিন্তু তার আগে মুখবন্ধ হিসেবে দু একটা কথা বলা দরকার। সেটা হলো, আমি ইতিমধ্যেই বলেছি যে এলাহাবাদ হাইকোর্টের রায়ে ইন্দিরা গান্ধীর রায়বেরেলি থেকে নির্বাচন বানচাল হয়ে যাওয়া একটা বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল, এবং জাস্টিস সিনহা যে রায় দিয়েছিলেন সেটা কিন্তু was not proportionate to the alleged offense committed by her. সে যাই হোক, কালক্ষেপ না করে ইন্দিরা গান্ধী সুপ্রিম কোর্টে এসেছিলেন। এর শুনানি শুরু হলো 23শে জুন, অর্থাৎ এমার্জেন্সি ঘোষিত হওয়ার ঠিক দুদিন আগে। 24শে জুন VR কৃষ্ণা আয়ার তিনি একটা শর্তাধীনে স্থগিতাদেশ দিলেন এলাহাবাদ হাইকোর্টের ওই রায়ের উপর। তিনি সেই রায়ে বলা হলো যে প্রধানমন্ত্রী পার্লামেন্ট অ্যাটেন্ড করতে পারবেন, কিন্তু তিনি ভোট দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না তার অ্যাপিল শেষ পর্যন্ত শোনা হয় এবং রায় প্রকাশিত হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস মনে করেছিল যে এর অর্থ হল যে ইন্দিরা গান্ধী মাস্ট রিজাইন ফোর্থউইথ ইন দ্য নেশনস অ্যান্ড হার ইন্টারেস্টস। দেখুন, ইট ওয়াজ এ ম্যাটার অফ ইন্টারপ্রিটেশন, এবং এই নিয়ে প্রচুর চর্চা, প্রচুর বিতর্ক হয়েওছে, হবেও। কিন্তু ইমিডিয়েটলি ইন্ডিয়ান এক্সপ্রেস, যারা একেবারে ইন্দিরা গান্ধী সম্পর্কে খড়গহস্ত ছিল, তারা সুপ্রিম কোর্টে VR কৃষ্ণা আয়ারের এই কন্ডিশনাল স্টে পড়ার পরেই তাদের মনে হয়েছিল যে এটা হচ্ছে ইন্দিরা গান্ধীকে ইস্তফা দেওয়ার বকলময় নির্দেশ। এ কথা ঠিক যে কংগ্রেসের অন্দরেও বেশ কয়েকজন সিনিয়র লিডার তারা একটু চাপা গলায় নিজেদের মধ্যে আলোচনা করছিলেন যে ইন্দিরা গান্ধী যদি সত্যি ইস্তফাটা দেন তাহলে সেটা তার পার্টির পক্ষে ভালো হবে। এবং শুধু কংগ্রেসের অন্দরে সিনিয়র লিডাররা নন, প্রণববাবু আমাকে বলেছিলেন, তাকে বাংলাদেশের প্রেসিডেন্টও বলেছিলেন যে ইন্দিরা গান্ধীর উচিত ছিল এলাহাবাদ হাইকোর্টের রায়ের পরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়া। প্রণববাবু তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি পাল্টা উদাহরণ টেনেছিলেন মিশরের নাসেরের, যিনি ইসরায়েলের কাছে তার দেশ পরাজিত হওয়ার পরে প্রধানমন্ত্রিত্ব ছাড়েন এবং জনতার স্বতঃস্ফূর্ত দাবিতে আবার শপথে ফিরে আসে। কিন্তু এই দুটো পরিস্থিতির মধ্যে যে একটা মেজর ফারাক আছে, প্রণববাবু তা বোঝানোর চেষ্টা করেছিলেন তাজউদ্দিন আহমেদকে, কিন্তু তিনি তা বুঝেছিলেন বলে প্রণববাবু মনে করেন না। অর্থাৎ এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সে সময় কংগ্রেসের ভিতরে বাইরে, আমি জয়প্রকাশ নারায়ণ বা তার অনুগামীদের কথা বলছি না, তারা তো রাজনীতির মঞ্চে নেমে ইন্দিরা গান্ধীর বিরোধিতা করছেন, তারা সেই দাবি করবেনই। কিন্তু কংগ্রেসের ভিতরে থেকে এবং কংগ্রেসের যারা শুভাকাঙ্ক্ষী এবং সবচেয়ে বড় কথা বিদেশের পারসেপশন ছিল যে ইন্দিরা গান্ধী
যত বিলম্ব করছেন ইস্তফা দিতে, তত তিনি নিজেরও ক্ষতি করছেন, কংগ্রেস দলেরও ক্ষতি করছেন। কেননা যারা এই মতবাদের পক্ষে ছিলেন তাদের বক্তব্য ছিল দেশের প্রধানমন্ত্রী তিনি শুধুই সংসদে উপস্থিত থাকার জন্য উপস্থিত থাকবেন, ভোট দিতে পারবেন না, মাইনে নিতে পারবেন না, শুধু মুখ দেখানোর জন্য ইন্দিরা গান্ধী এই মামলা চলাকালীন সময়টুকুতে সংসদ আলো করে বসে থাকবেন। এতে কি তার গৌরব বাড়বে না কমবে? আর এই রকম একটা, যেখানে তার ডানা ছেটে দেওয়া হয়েছে, সেই অবস্থায় তিনি কি সংসদের ভিতরে বাইরে দলকে নেতৃত্ব দেওয়ার যে নৈতিক জোর সেটা অবশিষ্ট থাকবে তার ক্ষেত্রে? এখন এমনকি কেউ কেউ সাহস করে তাকে গিয়ে বলেছিলেন, ম্যাডাম আপনি সামান্য কিছুদিনের জন্য একটু সরেই না হয় দাঁড়ান, আর এমন একজনকে আপনার মন্ত্রিসভা থেকে অস্থায়ী প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী হিসেবে আপনার জায়গা নিতে বলুন, যার উপরে আপনার 100% আস্থা আছে এবং যিনি কখনো গদ্দারি করবেন বলে আপনি মনে করেন না। সেই সময় অনেকে সারণ সিংয়ের নাম প্রস্তাব করেছিলেন। এই শিখ ভদ্রলোক একদা দেশের বিদেশমন্ত্রী ছিলেন এবং তাকে ঘিরে কোনো মতবিরোধী ছিল না। তিনি কংগ্রেসের যে অন্তর্দলীয় ঘোট তার থেকে শতহস্ত দূরে থাকতেন এবং তার মতো একজনকে যদি ইন্দিরা গান্ধী তখন নিজের জায়গায় অস্থায়ীভাবে বসাতেন, তাহলে হয়তো ভারতের ইতিহাসটাই অন্যরকম হতে পারত। 50 বছর পরেও ওই এমার্জেন্সি কংগ্রেসের পিছনে ভূতের মতো তাড়া করে বেড়াতো না। কিন্তু ওই যে একটা কথা আছে না, বিনাশকালে বিপরীত বুদ্ধি, এক একটা সময় ইতিহাসে দেখা যায় যখন আদারওয়াইজ খুব ওয়াইজ প্রুডেন্ট লিডাররাও ক্রান্তিকালে মস্ত বড় ভুল করে বসে। এবং গোটা পৃথিবীর ইতিহাসেই যদি দেখেন তাহলে বড় বড় নেতা, বড় বড় রাষ্ট্রনায়কদের এই ধরনের ভুল এর কাহিনী অনেক খুঁজে পাবে। হিটলারকে কে অ্যাপিস করেছিল? হিটলার কি ওই জায়গায় পৌঁছতে পারত যদি র্যামজে ম্যাকডোনাল্ড তাকে ক্রমাগত অ্যাপিস না করে যেতেন? যাই হোক, বিলেতে যাওয়ার দরকার নেই, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যাওয়ারও দরকার নেই। কথা হলো, ইন্দিরা গান্ধীর উকিলরা তাকে বলেছিলেন যে দেখুন ম্যাডাম, সুপ্রিম কোর্টের এই কেসে আপনি হাসতে হাসতে জিতে যাবেন, সুতরাং আবার স্বমহিমায় প্রধানমন্ত্রী হওয়াটা ইন্দিরা গান্ধীর পক্ষে না ছিল খুব দুরাগত সম্ভাবনা, না ছিল অসম্ভব কোনো সম্ভাবনা। কিন্তু তিনি এই সৎ পরামর্শে কর্ণপাত করলেন না। তাহলে তিনি কাদের পরামর্শে কর্ণপাত করলেন? অন্তত দুজনের নাম ইতিহাসে এ ব্যাপারে খোদাই করা থাকবে। একজন তার পুত্র সঞ্জয় গান্ধী এবং অন্যজন সিদ্ধার্থ শঙ্কর রায়। যিনি সেই সময়
দিল্লিতে ছিলেন, সংবিধানের ভিতরেই যে অভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করার প্রভিশন আছে সে কথা ইন্দিরাকে মনে করিয়ে দিয়েছিলেন। সেই মতো অর্ডিন্যান্স লেখা হয়েছিল, ফখরুদ্দিন আলী আহমেদ সেটাতেই চোখ বুজে সই করে দিয়েছিলেন। ইন্দিরা গান্ধী এই দোদুল্যমানতার মধ্যে বেশি দিন থাকেননি। যেই সঞ্জয় এবং সিদ্ধার্থবাবু তাকে বললেন খবরদার তুমি রিজাইন করতে যেও না, তার মনে হলো যেন এর চেয়ে বড় সুপরামর্শ আর কিছু হতে পারে না। অনেক দিন পরে ইন্দিরা গান্ধী তাঁর একজন জীবনীকারকে বলেছিলেন, আমি কোট করছি, হোয়াট এলস কুড আই হ্যাভ ডান এক্সেপ্ট স্টে? সেই সময় থেকে যাওয়া ছাড়া আমার সামনে আর করণীয় কি ছিল? ইউ নো দ্য স্টেট কান্ট্রি ওয়াজ ইন। তখন দেশের অবস্থা কতটা ভয়াবহ আপনারা সকলেই তো সে কথা জানেন। হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ দেয়ার হ্যাড বিন নোবডি টু লিড ইট? এইরকম একটা সংকটজনক অধ্যায়ের মধ্যে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ যদি না থাকেন, তাহলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারত সেটা একবার ভেবে দেখেছেন কি? I was the only person who could, you know. তার মানে বাংলাদেশ যুদ্ধে জয়, একের পর এক জনমরহরী নীতি, জনপ্রিয়তার তুঙ্গে থাকা ইত্যাদি ঘটনা ইন্দিরা গান্ধীর যে অন্তর্লীন মেগালোম্যানিয়াক পার্সোনালিটিটা ছিল সেটাকে চাগিয়ে দিয়েছিল। নইলে নিজের মুখে কোনো প্রধানমন্ত্রী তাঁরই জীবনীকারকে সদম্ভে এইসব কথা বলতে পারেন? ভারতবর্ষের মতো দেশে তিনি নেতৃত্ব না দিলে সেই সময় দেশ গভীর গাড্ডায় গিয়ে পড়ত। এটা কি কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন বাস্তব বুদ্ধি সম্পন্ন মানুষের কথা না। এর পিছনে একটা প্রচ্ছন্ন হলেও স্বৈরাচারী মানসিকতা আছে। দেখুন, কংগ্রেস দলে সে সময় নেতার কোনো অভাব ছিল না, এবং এমন অনেক নেতা ছিলেন যারা হয়তো ইন্দিরা গান্ধীর চাইতে বেশি এফেক্টিভ প্রাইম মিনিস্টার হতে পারতেন, কিন্তু সেটা তো অবান্তর ছিল। কেউ তো ইন্দিরা গান্ধীকে এই কথা বলেননি যে আপনি 10 বছরের জন্য এখন বানপ্রস্থে যান। বলেছিল সাময়িকভাবে আপনি যান। কিন্তু ইন্দিরা গান্ধী তখনই মনে করেছিলেন যে এটা কি ধরনের আহাম্মকের মতো কথা, আমি ছাড়া কি ভারতবর্ষ কেউ শাসন করতে পারে? অর্থাৎ দেবকান্ত বড়ুয়ার সেই অমর উক্তি সম্ভবত তখন ইন্দিরা গান্ধীর মস্তিষ্কে কানের ভিতর দিয়া মরমে পশিয়া গিয়াছে। সেটা হলো ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া, ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা। এই দেবকান্ত বড়ুয়া কবি ছিলেন নাকি শুনেছি, এবং তিনি মাঝে মাঝেই কংগ্রেসের সভায় ইন্দিরার বন্দনা করে কাপলেট আওড়াতেন স্বরচিত। তার মধ্যে একটা ছিল, इंदिरा तेरे सूबा की जाए, तेरे शाम की जाए, तेरे काम की जाए, तेरे नाम की जाए। এই একই রকম চাপলুসি
কংগ্রেসের নেতৃত্বের একাংশের মধ্যে আমি অনেক দেখেছি। এই যে বিশ্বনাথ প্রতাপ সিং, যাকে নিয়ে আমরা এত সম্মান করি, দুর্নীতির বিরুদ্ধে একা লড়ে কংগ্রেসের 413টি আসনে জেতা সরকারকে ফেলে দিতে সমর্থ হয়েছিলেন যিনি, তার অতীতটা কি? তার অতীতটা হলো 1980 সালে কংগ্রেস যখন আবার 300-র উপরে আসন নিয়ে লোকসভায় ফিরে এলো, জনতা দলের খেই মারপিট, ভেঙে যাওয়া, চরণ সিংয়ের প্রধানমন্ত্রী হওয়া, আবার না হওয়া ইত্যাদি দেখে বিরক্ত মানুষ যখন আবার বছর 3 পরে মাথায় করে ইন্দিরা গান্ধীকে দিল্লিতে নিয়ে এলো, ততদিনে কংগ্রেস সংগঠনের পুরো রশি সঞ্জয় গান্ধী নিজের হাতে তুলে নিয়েছে। অনেকটা আমাদের রাজ্যে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থান ভিসাভি তৃণমূল, তার চাইতেও শক্তপোক্ত অবস্থান ছিল সঞ্জয় গান্ধীর। এবং সঞ্জয় যেটা করেছিলেন সেই সময়, সেটা হলো যে ট্র্যাডিশনাল কাস্ট অ্যারিথমেটিক কংগ্রেস যার বেসিসে উত্তর ভারতে উপর্যুপুরি ভোটে জিতত, সেটা হচ্ছে ব্রাহ্মণ, হরিজন এবং মুসলিম ভোট। এমার্জেন্সির পরে, বিশেষ করে নাশবন্দি এবং মুসলিমদের উপর ওই অত্যাচারের পরে মুসলিমদের ভোট দেওয়ার কোনো প্রশ্ন ছিল না। ফলে নতুন করে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং একটা করেছিল কংগ্রেস নেতৃত্ব, যার স্তম্ভ ছিলেন সঞ্জয় গান্ধী। এবং তিনি কি করলেন? তিনি যে জাতটাকে স্বাধীনতার আগে থেকে লোকে খয়ের খা বলে জানে, স্বাধীনতার পরে যাদের রাজা মহারাজা ভূম্যধিকারী শ্রেণী বলে পরিচিতি ছিল এবং যাদের সঙ্গে কার্যত কংগ্রেস নেতাদের বিশেষ একটা ওঠা বসা ছিল না, তারা বাই অ্যান্ড লার্জ জনসংঘের সঙ্গেই থাকতেন। সেই ক্ষত্রিয়দের অর্থাৎ রাজপুতদের তিনি কংগ্রেসে নিয়ে এলেন। এবং নিয়ে এলেন শুধু নয়, তাদের মধ্যে কয়েকজনকে বেছে বেছে উত্তর ভারতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে সোজা মুখ্যমন্ত্রী করে দিলেন। তার মধ্যে একজন হলেন বিশ্বনাথ প্রতাপ সিং উত্তরপ্রদেশে, অন্যজন ছিলেন রামলাল হিমাচল প্রদেশে। এইরকম আরো 2-4 জন প্রথম সারির ক্ষত্রিয় নেতা কংগ্রেসের নেতৃত্বে উঠে এসেছিলেন। সঞ্জয় গান্ধীর প্রতি বিশ্বনাথ প্রতাপ সিংয়ের আনুগত্য এতটাই ছিল, কার্যত হনুমানের মতো আচরণ করতেন। যখন আকস্মিক মৃত্যুর পরে সঞ্জয়ের দেহাবশেষ প্রয়াগের ত্রিবেণী সংগমে ভাসিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হল, তখন সেই কলস মাথায় করে মিছিলের পুরোভাগে ছিলেন বিশ্বনাথ প্রতাপ সিং আর স্লোগান দিচ্ছিলেন, जब तक सूरज चांद रहेगा संजय तेरा नाम रहेगा। আপনি বলুন, ডিপি বড়ুয়ার এই
অখাদ্য स्तुति वंदना, इंदिरा तेरा सुबह की जाए, तेरे शाम की जाए, तेरे काम की जाए, तेरे नाम की जाए, एटार संगे जब तक सूरज चांद रहेगा इंदिरा तेरा नाम रहेगा, एर की खूब एक फांडामेंटल डिफारेंस आछे। जे मानसिकता मनस्तत्व थेके कांग्रेसी नेतारा एई सब प्रवचन आवड़ातेन, तार मध्येई बा कि कोनो पार्थक्य आछे? किन्तु मुश्किल हलो दशचक्रे भगवान भूत हये जान। देवकान्त बड़ुआके निये आमरा उपहास करी और विश्वनाथ प्रताप सिंहके माथाय करे राखी। विशेष करे राजीव गांधीके तिनि जेभाবে क्षमताच्युत करेছিলেন, যেভাবে দুর্নীতিকে ভারতীয় রাজনীতির প্রধানতম এজেন্ডা করেছিলেন এবং যেভাবে তিনি আলমারিতে ধুলোয় লোটানো একটা মন্ডল কমিশনের রিপোর্টকে বাইরে এনে সেটা ইমপ্লিমেন্ট করার সাহস দেখিয়েছিলেন, তার জন্য ইতিহাস বিশ্বনাথ প্রতাপ সিংকে দীর্ঘদিন মনে রাখবে। কেউ গালাগাল দেবে, কেউ ভালো বলবে, কিন্তু মনে রাখবে। দেবকান্ত বড়ুয়াকে কেউ মনে রাখবে বলে আমার মনে হয় না। সে যাই হোক, একবার যখন সিদ্ধান্ত হয়ে গেল যে না, ইন্দিরা গান্ধী ইস্তফা দেবেন না, তারপরে যে ঘটনাগুলো ঘটেছিল সেটা তড়িৎ গতিতে বললেও কম বলা হয়। 25 তারিখে সিদ্ধার্থ শঙ্কর রায় অর্ডিন্যান্সের যে খসড়া, সেই খসড়াটা তৈরি করেছিলেন, যেটা নিয়ে ইন্দিরা গান্ধীর সঙ্গে সিদ্ধার্থবাবুই রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন এবং ফখরুদ্দিন আলী আহমেদ সেটাতে জো হুজুরের মতো সই করে দিয়েছিলেন। সেদিন রাতেই দিল্লির সমস্ত খবরের কাগজের অফিসে ইলেকট্রিসিটি সংযোগ কেটে দেওয়া হয়েছিল, যাতে পরের দিন কোনো কাগজ বেরোতে না পারে। অন্যদিকে সেদিন রাত থেকেই পুলিশ একেবারে হাহারবে নেমে যায় বিরোধী নেতাদের একের পর এক গ্রেফতার করার জন্য। কেবল আমার যতদূর মনে পড়ে, জয়প্রকাশ নারায়ণ, মোরারজি দেশাইয়ের মতো যারা সিনিয়র নেতা, তাদেরকে জেলে পাঠানো হয় না, কিন্তু সরকারি অতিথিশালায় রেখে অন্তরীণ করে রাখা হয়। বাকিদের সবাইকে বারোয়ারি হারে পাঠিয়ে দেওয়ায় হয় জেলে। পরের দিন আমার এখনো মনে আছে, আমরা সকলে মানে দেশবাসী জানতে পারলো অল ইন্ডিয়া রেডিওর একটা বুলেটিনের মাধ্যমে যে দেশে জরুরি অবস্থা জারি হয়ে গেছে, আমাদের নাগরিকের আর কোনো মৌলিক অধিকার বলে কিছু থাকছে না। এরপরে ঢুকে যাব এমার্জেন্সি এক্সেসে পরের পর্ব থেকে। ভালো থাকবেন, নমস্কার।